নমস্কার বন্ধুরা, আজকে আমি আমাদের পর্ষদের যে টেস্ট পেপার আছে সেই পর্ষদের টেস্ট পেপারে 198 নম্বর পেজ অর্থাৎ 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিও। আজকে আমি পর্ষদের টেস্ট পেপারে 198 পেজের জিওগ্রাফি কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদেরকে করে দেবো। তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব সামনেই এসে গেছে, তাই তোমরা চটপট প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যান্সারগুলো করে নাও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো চটপট ভিডিওটা আমি শুরু করে ফেলি। তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, কোথাও কোনো স্কিপ করবে না, কেননা তোমরা এটা শেষ মুহূর্তে সাজেশনও বলতে পারো। আর কারণ দেখো, যে কোনো টেস্ট পেপারে অন্তত 10টা পেজ যদি তোমরা করতে পারো, যে কোনো সাবজেক্টে তোমরা দের একটা কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। কোন প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয়? এখানে তোমাদের অনেকগুলো অপশান আছে, এর মধ্যে তোমাদের সঠিক যে অপশানটা সেটা হবে পর্যায়ন। এবার দেখো, বায়ু প্রবাহ বাহিত ছোট শিলাস্তরের পারস্পরিক ঠোকাঠুকিকে কি বলে? অপসারণ, ঘর্ষণ, অবঘর্ষণ আর উপলেপন। এখানে তোমাদের সঠিক উত্তর হবে ঘর্ষণ। তৃতীয় কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের যে স্তরে মহাজাগতিক উল্কা ছাই হয়ে যায় তাকে কি বলা হয়? সেই স্তরটির নাম কি? তাহলে সেই স্তরটির নাম হলো মেসোস্ফিয়ার। পরের কোশ্চেন দেখো, রাইন নদী উপত্যকায় প্রবাহিত বায়ুর নাম কি? রাইন নদী উপত্যকায় প্রবাহিত বায়ুর নাম হচ্ছে পম্পেরো, না ফন, না মৃস্টাল, না চিনুক। এখানে তোমাদের সঠিক উত্তর হচ্ছে মৃস্টাল। 5 নম্বরে দেখো, তোমাদের আছে মরাকোটালে চন্দ্র সূর্যের পারস্পরিক অবস্থান কিরকমভাবে থাকে? পারস্পরিক অবস্থান থাকে সমকোণী। 6 নম্বরে দেখো, অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় কোন স্রোত রূপে? না, সেটা হচ্ছে তোমাদের অন্তঃস্রোত রূপে। ফ্লাই অ্যাশ কি প্রকার বর্জ্যের উদাহরণ? ফ্লাই অ্যাশ হলো তোমাদের যে প্রকার বর্জ্যের উদাহরণ সেটি হলো শিল্প বর্জ্যের উদাহরণ। কর্ণাটকের মালভূমি ঢেউ খেলানো ভূভাগকে কি বলে? কর্ণাটকের মালভূমি ঢেউ খেলানো ভূভাগকে বলা হয় মালনাদ। শীতকালে বৃষ্টিপাত হয় ভারতের কোন উপকূলে? শীতকালে বৃষ্টিপাত হয় ভারতের করমণ্ডল উপকূলে। গ্রানাইট ও নিঃশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কোন ভূমিরূপ সৃষ্টি হয়? গ্রানাইট ও নিঃশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে লোহিত মৃত্তিকা সৃষ্টি করে। ধোঁয়া। তারপরের কোশ্চেন হচ্ছে তোমাদের, কুয়াশা ও সামুদ্রিক আর্দ্রতা কোন গাছের বৃদ্ধিতে সহায়তা করে? সঠিক উত্তর হচ্ছে তোমাদের আখ। পরে দেখো, তোমাদের একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ। বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হলো আমাদের কার্পাস। কোন শহরকে ভারতে রুর বলা হয়? দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর। আবার পরের কোশ্চেন দেখো, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে পাহাড় পর্বত কোন রঙের সাহায্যে দেখানো হয়? টোপোগ্রাফিক্যাল মানচিত্রে পাহাড় পর্বত গাঢ় খয়েরি রঙে দেখানো হয়। তাহলে এই গেল আজকে আমার সমস্ত এমসিকিউ কোশ্চেনের অ্যান্সারগুলো, অর্থাৎ মাল্টিপল টাইপের যে কোশ্চেনগুলো তার অ্যান্সার। তোমরা অবশ্যই এই সমস্ত কোশ্চেনগুলোতে খাতার মধ্যে লিখে নাও এবং অ্যান্সারগুলো পাশাপাশি লিখে নাও, কারণ দেখো সময় তো বেশি নেই, তাই তোমাদের যা করতে হবে খুবই তাড়াতাড়ি, কারণ জানুয়ারি মাস শেষ হতে চলেছে, তার মানে ফেব্রুয়ারি মাস মানেই তোমাদের পরীক্ষা। এবার দেখো, আমি বিভাগ ক্ষয়ের অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ কোশ্চেনগুলো আলোচনা করব। স্বাভাবিক বাঁধ হলো নদী ও প্লাবনভূমির মাঝের প্রাকৃতিক সীমারেখা। এটা আমার শুদ্ধ অর্থাৎ সত্যি কথা। বায়ুর গতি সমান্তরালে গড়ে ওঠে বারখান বালিয়াড়ি। অশুদ্ধ। যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম সেই বায়ুকে বলা হয় নিম্নচাপযুক্ত বায়ু। এটাও অশুদ্ধ। এবার দেখো, ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চল হলো পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল। এটা আমাদের শুদ্ধ। সরবতী নদীতে অবস্থিত গেরসোপ্পা জলপ্রপাতটি ভারতের উচ্চতম জলপ্রপাত। এটা অশুদ্ধ। এবার বর্জ্য পৃথকীকরণে বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ ধাপ। এটা শুদ্ধ। এবার দেখো,
উপগ্রহ চিত্রের মাধ্যমে কোনো স্থানের সঠিক উচ্চতা সম্পর্কে জানা যায় না, এটাও শুদ্ধ। এবার আমি তোমাদের শূন্যস্থান পূরণটা বলবো। দেখো, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে পাথর বালিয়াড়ির দ্বারা গঠিত আঁকা বাঁকা হিমশৈলকে কি বলে? হিমশৈলকে বলা হয় এস্কার। এবার দেখো, জলীয় বাষ্প যে প্রক্রিয়ায় জলকণায় পরিণত হয় তাকে কি বলে? তাকে বলা হয় ঘনীভবন। ড্যাশ রেখা বরাবর কোরিওলিসিস বল সবচেয়ে কম? নিরক্ষরেখা বরাবর। এবার দেখো, গ্র্যান্ড ব্যাংক অবস্থিত ড্যাশ মহাসাগরে? আটলান্টিক মহাসাগরে। তারপরের কোশ্চেন দেখো, স্কাবার হলো একটি বিশেষ পদ্ধতি যার দ্বারা ড্যাশ দূষণ নিয়ন্ত্রণ করা হয়। এটা হচ্ছে বায়ু দূষণ। ড্যাশ শিল্পে অনুসারী শিল্প দেখা যায়? পেট্রোরসায়ন শিল্পে। কোনো অঞ্চলের মোট জনসংখ্যা ও ক্ষেত্রফলের অনুপাতকে কি বলে? না জনঘনত্ব বলে। এবার দেখো, দুটি একটি বাক্যে উত্তর। নিউমোরা দ্বীপ বাংলাদেশে কি নামে পরিচিত? এটি বাংলাদেশে দক্ষিণ তালপট্টি নামে পরিচিত। বায়ুমণ্ডলে কোন স্তর সূর্য থেকে আগত রশ্মি ও গামা রশ্মিকে শোষণ করে নেয়? সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। পরের কোশ্চেন দেখো, দক্ষিণ ভারতের শুষ্কতম শৃঙ্গের নাম কি? আনাইমুদি। তারপরে দেখো, মালাবার উপকূলে অবস্থিত একটি উপহ্রদের নাম কি? ভেম্বনাথ কয়াল। তারপরে দেখো, গ্রীষ্মকালীন গড় বৃষ্টিপাত আসামে কি নামে পরিচিত? আসামে এটা বরদইছিরা নামে পরিচিত। তারপরে দেখো, পর্ষল মৃত্তিকা কোন প্রকার উদ্ভিদ জন্মায়? সরলবর্গীয় উদ্ভিদ বা পার্বত্য উদ্ভিদ জন্মায়। পূর্ব পশ্চিম করিডোরে যে পূর্বতম শহর সেটি কোনটি? না অসমের শিলচর। এবার দেখো, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙে দেখানো হয়? এটি আমাদের লাল রঙে দেখানো হয়। এবার বাম দিক ডান দিক দেখো, মালাবার উপকূল হচ্ছে আমার কেরল, চিল্কা উড়িষ্যা, আর সুন্দরী হচ্ছে ম্যানগ্রোভ, আর মারুতি উদ্যোগ লিমিটেড যেটা আছে সেটা আমার গুরগাঁও। তাহলে আজকে আমি এমসিকিউ টাইপের যে সমস্ত অ্যান্সারগুলো হলো মাল্টিপল টাইপের শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা ও বাম দিক ডান দিকে অ্যান্সারগুলো তোমাদের করে দিলাম। এছাড়াও তোমাদের যে 2 নম্বরের প্রশ্নের অ্যান্সার আছে বিভাগ ক্ষয়ে, সেটাও আমি দেখিয়ে দেবো। বিভাগ ক্ষয়ে তোমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। তাহলে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কি? না বন্যার হাত থেকে কোনো অঞ্চলকে বাঁচানো বা বন্যা নিয়ন্ত্রণ করা যায়। দ্বিতীয়ত, জলাধারে সঞ্চিত জলকে ব্যবহার করে সারা বছর খালের সাহায্যে জলসেচ করা যায়। তৃতীয়ত, জলধারে জলকে ব্যবহার করে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। চতুর্থত, জলাধারের জলকে পরিশ্রুত করে পানীয় হিসাবে ব্যবহার করা যায়। পঞ্চমত, নদীতে বাঁধ দিলে জলের গতিবেগ কমে যায়, সেই জন্য ভূমিক্ষয়টাও কম হয়। ষষ্ঠত, নদীর আড়াআড়ি বাঁধ নির্মাণ করা হয় বলে ওই বাঁধগুলি সেতুর কাজ করা হয়। জলাশয়গুলি সারা বছর স্থায়ীভাবে জল থাকায় এখানে মাছ চাষও ভালো হয়, আর ওই সব জলধারে কাছাকাছি অঞ্চলে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। তাহলে বহুমুখী নদী যে পরিকল্পনা করা হয় তার কয়েকটা উদ্দেশ্য থাকে। আজকে আমি তোমাদেরকে সেই কয়েকটা উদ্দেশ্য আলোচনা করে দিলাম। তোমরা এই উদ্দেশ্যগুলো অবশ্যই মনে রাখবে ও তোমাদের পরীক্ষাতে লিখবে। নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে সিজিগি কি? চাঁদ, সূর্য ও পৃথিবী সরল রৈখিক অর্থাৎ 180 ডিগ্রি সরলরেখায় অবস্থানকে জ্যোতির্বিজ্ঞানীরা সিজিগি বলে। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থান লক্ষ্য করা যায়। সিজিগি অবস্থানে জোয়ার ভাটার প্রাবল্য বেশি হয়। তাহলে সিজিগি মানে কি? না যখন চাঁদ, সূর্য, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে অর্থাৎ 180 ডিগ্রি সরলরেখায়, জ্যোতির্বিজ্ঞানে সেটাকেই বলা হচ্ছে সিজিগি। এই সময় কি হয়? না এই সময় জোয়ার ভাটা সেটা বেশি পরিমাণে হয়, আর এটা সাধারণত অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে হয়।
তাহলে সিজিকে কি তোমরা বুঝতে পারলে? এবার দেখো খাদার কি? খাদার হলো উত্তর ভারতে গঙ্গা এবং তার বিভিন্ন উপনদী বাহিত পলি নদী উপত্যকার দুধারে ধীরে ধীরে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে, তার মধ্যে যেসব এলাকা নতুন পলি গঠিত সেগুলিকে বলা হয় খাদার। তাহলে খাদা জিনিসটা কি না, খাদার হলো নতুন পলি গঠিত ভূমিভাগ। এবার দেখো পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন? এই প্রশ্নের উত্তর দেখো, যে অঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের বিকাশ ঘটে সেই অঞ্চলে দ্রুত অর্থনৈতিক উন্নতি হয়, কারণ এই শিল্পকে কেন্দ্র করে বহু অনুসারী শিল্পসহ অন্যান্য শিল্পের ব্যাপক প্রসার ঘটে। সঙ্গে সঙ্গে প্রচুর প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানও ঘটে। অঞ্চলটি পরিকাঠামোগত ব্যাপক উন্নতি হয়। মানুষের জীবনে প্রতিটি পদক্ষেপে এই শিল্পজাত দ্রব্যের ব্যবহার অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। তাই এই শিল্পের অগ্রগতি ও বিকাশ অতি দ্রুত গতিতে ঘটে। এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, তাই একে উদীয়মান শিল্প বলা হয়। খনিজ তেল, স্বাভাবিক গ্যাস ও কয়লা উপজাত দ্রব্যকে কেন্দ্র করে অসংখ্য শিল্পের বিকাশ ঘটে, অর্থাৎ অনুসারী ও সাহায্যকারী শিল্প বিশাল এলাকা জুড়ে বহু বড় আকারে বিকাশ লাভ করে বলে একে আধুনিক শিল্পদানব শিল্প বলা হয়ে থাকে। তাহলে পেট্রোকেমিক্যাল বা পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প কেন বলা হয় তোমরা বুঝতে পারলে? যে অঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের বিকাশ ঘটে সেই অঞ্চলে দ্রুত অর্থনৈতিক উন্নতি হয়, কারণ এই শিল্পকে কেন্দ্র করে বহু অনুসারী শিল্পসহ অন্যান্য শিল্পের ব্যাপক প্রসার ঘটে। সঙ্গে সঙ্গে প্রচুর প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানও ঘটে। অঞ্চলটি পরিকাঠামোগত ব্যাপক উন্নতি হয়। মানুষের জীবনে প্রতিটি পদক্ষেপে এই শিল্পজাত দ্রব্যের ব্যবহারও অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। তাই এই শিল্পের অগ্রগতি ও বিকাশ অতি দ্রুত গতিতে ঘটে। এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, তাই একে বলা হয় উদীয়মান শিল্প। তোমরা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা লিখে নেবে খাতাতে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো পরের কোশ্চেন দেখে নিই। এরপর আমি তোমাদের ধোঁয়াশা কাকে বলে সেই কোশ্চেনটা আলোচনা করব। ভোরবেলা কুয়াশা সৃষ্টি হওয়ার সময়ে কোনো অঞ্চলে বায়ুমণ্ডলে যানবাহন চলাচলের জন্য ধোঁয়া থাকলে কুয়াশা জলাকর্ষী কণাগুলিকে আশ্রয় করে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে ভেসে বেড়ায় এবং যে অর্ধস্বচ্ছ ধোঁয়াটে অবস্থান সৃষ্টি করে তাকেই ধোঁয়াশা বলে। তাহলে ধোঁয়াশা কাকে বলে না, ভোরবেলায় যে কুয়াশা সৃষ্টি হয় সেই সময় কোনো অঞ্চলে বায়ুমণ্ডলে যানবাহন চলাচলের জন্য ধোঁয়া থাকলে কুয়াশা জলাস্পর্শী কণাগুলিকে আশ্রয় করে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে ভেসে বেড়ায়, তাকেই বলা হয় ধোঁয়াশা। যে একটা অর্ধস্বচ্ছ ধোঁয়াটে অবস্থান সৃষ্টি করে এটাকে ধোঁয়াশা বলা হয়। এর ফলে কিন্তু নাক গলা জ্বালা করে, শ্বাসকষ্ট প্রভৃতি মানবদেহে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তাহলে আশা করছি ধোঁয়াশা কাকে বলে বা ধোঁয়াশা কি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের এই কোশ্চেনগুলো বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যালবেডো কি? পৃথিবীতে যে পরিমাণ সৌরশক্তি আছে তার প্রায় 34% মেঘ, ধূলিকণা, ভূপৃষ্ঠে প্রভৃতি দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। পৃথিবী থেকে সূর্যরশ্মি এই মহাশূন্যে প্রত্যাবর্তনকে পৃথিবীর অ্যালবেডো বলা হয়। তাহলে অ্যালবেডো কাকে বলে না, অ্যালবেডো হলো পৃথিবীতে যে পরিমাণ সৌরশক্তি আসে তার প্রায় 34% মেঘ, ধূলিকণা, ভূপৃষ্ঠ প্রভৃতি দ্বারা প্রতিফলিত হয়ে আবার মহাশূন্যে ফিরে যায়। পৃথিবী থেকে সূর্যরশ্মির এই মহাশূন্যে প্রত্যাবর্তনকে বলা হয় পৃথিবীর অ্যালবেডো। তার মানে দেখো পৃথিবী থেকে যে পরিমাণ সৌরশক্তি আসলো বা পৃথিবী থেকে যে পরিমাণ সূর্যের রশ্মিটা আমাদের কাছে আসলো তার 34% কিন্তু
মেঘ, ধূলিকণা, ভূপৃষ্ঠ প্রভৃতি দ্বারা প্রতিফলিত হয়ে আবার মহাশূন্যে ফেরত গেল। এই যে ফিরে গেল, এই ফিরে যাওয়াটাকেই বলা হচ্ছে অ্যালবেডো। এরপর আমি নেক্সট তোমাদের যে কোশ্চেনটা আলোচনা করব সেটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া কি বা অবরোহণ প্রক্রিয়া কাকে বলে। তাহলে আজ আমি তোমাদেরকে এই আমাদের মধ্যশিক্ষা পর্ষদের 2025 সালের যে নতুন টেস্ট পেপার, সেই টেস্ট পেপারে 198 নম্বর পেজে বিভাগ ক, খ ও গ বিভাগের কোশ্চেনের অ্যান্সারগুলো আলোচনা করে দিচ্ছি। আমার আশা করছি তোমাদের এটা পরীক্ষার সময় কাজে আসবে। আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে শুনবে আর কোশ্চেনের অ্যান্সারগুলো খাতায় লিখে নেবে। তাহলে চলো অবরোহণ প্রক্রিয়া কাকে বলে দেখে নিই। না, অবরোহণ হলো বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিগুলি যেভাবে ভূপৃষ্ঠের ক্ষয়সাধন করে সেই প্রক্রিয়াকে অবরোহণ প্রক্রিয়া বলে। আবহাওয়া বিকার বা বিচূর্ণী ভবন পুঞ্জিত ক্ষয় এবং অন্যান্য ক্ষয় প্রক্রিয়াগুলি অবরোহণ প্রক্রিয়াও বলে। কোনো অঞ্চলে কী ধরনের অবরোহণ হবে তা নির্ভর করে সেখানকার জলবায়ু, শিলার প্রকৃতির উপর। এবার দেখো তাহলে মানে কি হলো, না কোনো অঞ্চলে অবরোহণ প্রক্রিয়া কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, না কোনো অঞ্চলে অবরোহণ প্রক্রিয়া নির্ভর করে সেখানকার জলবায়ু, শিলার প্রকৃতি, ক্ষয়কারী শক্তির কার্যক্ষমতা ইত্যাদির উপর। তাহলে অবরোহণ কি, না বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিগুলি যেভাবে ভূপৃষ্ঠে ক্ষয় সাধন করে সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি অবরোহণ প্রক্রিয়া কি। নেক্সট তোমাদের যে কোশ্চেনটা আছে সেটা হলো বিষাক্ত বর্জ্য কি। তাহলে বিষাক্ত বর্জ্য হলো আমাদের সেই সমস্ত বর্জ্য যেই সমস্ত বর্জ্যগুলো জীবজগতের উপর খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। যেমন বিষাক্ত বর্জ্যের মধ্যে তোমাদের হতে পারে ডিডিটি, প্লাস্টিক, কীটনাশক প্রভৃতি। এই সমস্ত বর্জ্যগুলো কি হয়, জীবজগতের উপর খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিষাক্ত বর্জ্য জীব অবিশ্লেষক বর্জ্য, অর্থাৎ বিষাক্ত বর্জ্য কিন্তু আমাদের এই মাটিতে মিশে যায় না। এগুলো মাটিতে মিশে যায় না বলেই কিন্তু এগুলো বিষাক্ত। যদি এগুলো মাটিতে মিশে যেত তাহলে কিন্তু এগুলো বিষাক্ত হতো না। তাহলে বিষাক্ত বর্জ্য মানে কি, না যে বর্জ্যগুলো জীবজগতের ক্ষতি করে বা খারাপ সৃষ্টি করে তাদেরকেই বলা হয় বিষাক্ত বর্জ্য। এই বিষাক্ত বর্জ্যের উদাহরণ কি, ডিডিটি, প্লাস্টিক, কীটনাশক প্রভৃতি নানা ধরনের জিনিস হলো আমাদের বিষাক্ত বর্জ্যের উদাহরণ। তাহলে আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষায় কাজে লাগবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।